অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাসে স্বাগত। আজ তোমাদের পরিসংখ্যান বিষয় শুরু করব। তো পরিসংখ্যান বিষয়ের শুরুতে আমরা পরিসংখ্যান জিনিসটা কি, পরিসংখ্যান বিষয়টা কি, পরিসংখ্যান বিষয়টা কি সেটা নিয়ে আমরা প্রথমে আলোকপাত করব, অর্থাৎ ভূমিকা, যে পরিসংখ্যান কি, জীব পরিসংখ্যান কি, এদের উদ্দেশ্য কি। তো পরিসংখ্যান বলতে আমরা সাধারণত কি বুঝি? পরিসংখ্যান হচ্ছে যে সংখ্যাবাচক কোনো কি বলা হয়, যে গণনা করা, সেটাকে বিশ্লেষণ করা, সারিবদ্ধ করা, তারপর সে যে প্রাপ্ত তথ্য পাওয়া যায় তথ্যের উপর ফলাফল বিশ্লেষণ করা, পূর্বাভাস প্রদান করা ইত্যাদি বিভিন্ন বিষয় পরিসংখ্যানের সাথে জড়িত। তো পরিসংখ্যান বলতে সংখ্যাবাচক তথ্যাদির সংগ্রহ বিভিন্ন সারণীতে এবং বিশ্লেষণের মাধ্যমে ঘটনাবলীর উপর সুচিন্তিত ও নির্ধারিত মাত্রায় ভ্রান্তি সাপেক্ষে মতামত প্রকাশের আলোচনা বোঝা যায়। অর্থাৎ বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেই তথ্যকে টেবিল আকারে অথবা অন্য কোনোভাবে সুশৃঙ্খলভাবে সাজিয়ে সেটাকে বিশ্লেষণ করে তার উপর মতামত প্রদান করাটাই হচ্ছে মূলত পরিসংখ্যান। এবং জীববিজ্ঞানের যে শাখায় পরিসংখ্যান বিষয় নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ জীববিজ্ঞানের সমস্যা সমাধান করার জন্য যে পরিসংখ্যান ব্যবহার করা হয় সেটাই হচ্ছে জীব পরিসংখ্যান। আমরা সংজ্ঞাকারে যদি বলি যে জীববিজ্ঞানের যে শাখায় জীবজগতে বিদ্যমান বৈশিষ্ট্যগত সমস্যা পরিসংখ্যানের মাধ্যমে বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে জীব পরিসংখ্যান বা বায়োমেট্রি বলা হয়। তো এই পরিসংখ্যানের কাজটা আসলে কি, এখন আমরা দেখি যে পরিসংখ্যানটা আসলে কি কাজ করে, পরিসংখ্যানের কাজ কি। তো পরিসংখ্যান হচ্ছে মূলত কোনো বিষয় অনুসন্ধান করা। বিষয় বলতে যদি কোনো সমস্যা হয়, সে সমস্যা বিষয়ে, যেমন ধানের উৎপাদন কীরকম এবছর হয়েছে, সেই উৎপাদন অনুযায়ী আগামীতে কীরকম হতে পারে, চাহিদা কীরকম, খাদ্যশস্যের চাহিদা কীরকম, এই সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করা, সেগুলো বিশ্লেষণ করা, অনুসন্ধান করে তথ্য সংগ্রহ বিশ্লেষণ করা, এগুলোই হচ্ছে মূলত পরিসংখ্যানের কাজ। তো পরিসংখ্যানের কাজ করতে গিয়ে সাধারণত 5টা ধাপ অনুসরণ করা হয়। তো ধাপগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে তথ্য সংগ্রহ করা। তাহলে তথ্য সংগ্রহ, যে কোনো বিষয়ে যদি তথ্য সংগ্রহের 2টা উপায় আছে, একটা হচ্ছে প্রাথমিক উপায়, আবার একটা হচ্ছে মাধ্যমিক উপায়। প্রাথমিক উপায়টা হচ্ছে যে গবেষক সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে, অর্থাৎ যেখানে সমস্যাটা আছে বা যেখান থেকে কোনো তথ্য নিতে হবে সেখানে সরাসরি গিয়ে, যেমন কোনো ধানের উৎপাদন সম্পর্কে যদি আমাদের জানা দরকার হয়, তাহলে একবারে মাঠ পর্যায়ে গিয়ে কৃষকের কাছ থেকে ধানের উৎপাদন জেনে নিতে হবে যে কী পরিমাণ ধানের উৎপাদন হয়েছে। তাহলে এটা হচ্ছে প্রাথমিক ডাটা, সরাসরি। আর আরেকটা আছে মাধ্যমিক বা সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি ডাটা হচ্ছে কারো মাধ্যমে প্রাপ্ত ডাটা। এখন আমরা ওই ধানের উৎপাদনের তথ্য কৃষকের কাছ থেকে না নিয়ে যদি আমরা কোনো কৃষি অফিসারের মাধ্যমে অথবা কোনো নিউজ পেপারের মাধ্যমে তথ্যপত্র সংগ্রহ করি, তাহলে সেটা হচ্ছে মাধ্যমিক তথ্য সংগ্রহ। তাহলে 2ভাবে করা যায়, প্রাথমিকভাবেও করা যায়, মাধ্যমিকভাবেও করা যায়। তো মাধ্যমিক উপাত্ত সংগ্রহ করার একটা সুবিধা হচ্ছে যে মাধ্যমিক উপাত্ত বা সেকেন্ডারি উপাত্তটা মোটামুটি সাজানো গোছানো থাকে, আর প্রাথমিক উপাত্ত নিজেকে আবার সাজিয়ে নিতে হয়। 2 নম্বরে হচ্ছে সংগঠিতকরণ, মানে হচ্ছে এটাকে সাজানো। সাধারণত টেবিল আকারে সাজানো হয় অথবা বিভিন্ন পাই চার্টের মাধ্যমে এগুলো সাজানো হতে পারে। তাহলে সাজাইলে হয় কি, যে তথ্যগুলা দেখতে সুন্দর এবং সংক্ষেপে উপস্থাপিত হয়, যার ফলে উপস্থাপন করতে সহজ হয়। তো 3 নম্বর হচ্ছে উপস্থাপন করা, মানে সংগঠিত করে একত্রিত করে এটাকে টেবিলের মাধ্যমে বা বিভিন্ন চিত্রের মাধ্যমে হোক এটাকে উপস্থাপন করা হয়। 4 নম্বর হচ্ছে বিশ্লেষণ। এরপরে যে তথ্যগুলো আমরা পেলাম বিভিন্নভাবে সারণীবদ্ধ করে সাজানো হইলো, সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণ করে সর্বশেষ পর্যায়ে সেই বিশ্লেষণের ফলাফলের ব্যাখ্যা প্রদান করে একটা ফলাফল দেওয়া হয়, হয়তো কোনো পূর্বাভাস দেওয়া হয় যে বছর ধানের ফলন এরকম হবে এবং ভবিষ্যতে কীরকম হতে পারে, এরকম বিভিন্ন পূর্বাভাস প্রদান করা পরিসংখ্যানের কাজ। তাহলে 4টা ধাপ: তথ্য সংগ্রহ, সংগঠিতকরণ, উপস্থাপন, বিশ্লেষণ। যদি আমরা দেখি তাহলে হলো তথ্য সংগ্রহ, 2 নম্বরে হলো
সংগঠিতকরণ, সংগঠিতকরণ, 3 নম্বরে সারণীবদ্ধকরণ বা উপস্থাপন, 4 নম্বরে বিশ্লেষণ, 5 নম্বরে ফলাফলের ব্যাখ্যা প্রদান। এই ধাপগুলো অনুসরণ করা হয়। তাহলে এখন পরিসংখ্যান, জীববিজ্ঞানে কেন পরিসংখ্যান দরকার, পরিসংখ্যানের প্রয়োজনীয়তাটা কি? তা প্রয়োজনীয়তা যদি আমরা দেখি তাহলে 1 নম্বরে পরিসংখ্যানের প্রয়োজনীয়তা। 1 নম্বরে মানব কল্যাণ। তো মানুষের কোন কল্যাণে এটা কাজে লাগে? যেমন মানুষের যে বিভিন্ন ধরনের সমস্যা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এরকম সমস্যা, যেমন ক্ষুধা, প্রাকৃতিক দুর্যোগ, তারপর খাদ্যের প্রয়োজনীয়তা, উৎপাদিত খাদ্যের পরিমাণ, এগুলা সম্পর্কে পরিসংখ্যানের মাধ্যমে এদের সম্পর্কে নির্ভুল তথ্য উপস্থাপন করা সম্ভব। অর্থাৎ যেমন কি পরিমাণে খাদ্য চাহিদা দরকার, কি পরিমাণে উৎপাদন দরকার, যদি কোনো ঘাটতি থাকে তাহলে ঘাটতি থাকলে সেটা বিদেশ থেকে আমদানি করতে হবে, তাহলে সেই ঘাটতি পরিমাণটা নির্ণয় করা সম্ভব পরিসংখ্যানের সাহায্যে। তাহলে এভাবে পরিসংখ্যানের সাহায্যে বিভিন্ন সমস্যার একটা পূর্বাভাস প্রদান করা যায় বা সমাধান করা যায়। এরপর 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক গবেষণা। অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড পরিসংখ্যানের মাধ্যমে বিশ্লেষণ করে, তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে অর্থনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাবে, তো অর্থনৈতিক সমস্যা কি কি হতে পারে, সে থেকে উত্তরণের উপায় কি, এগুলা পরিসংখ্যানের সাহায্যে উপস্থাপন করা বা বিশ্লেষণ করা সম্ভব। এরপরে বলেছি যে পূর্বাভাস প্রদান। পূর্বাভাস অর্থাৎ যে বিভিন্ন উৎপাদনের কথাই যেরকম বললাম, যে উৎপাদন দিয়ে একটা পূর্বাভাস দেওয়া যায়। যেমন পেঁয়াজের উৎপাদন আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে হয় না, তাহলে কি পরিমাণে পেঁয়াজ উৎপাদন হচ্ছে একটা বছরে সেটা পরিসংখ্যানের মাধ্যমে সংগ্রহ করে এবং চাহিদা কতটুকু, তো বাকি যে পেঁয়াজটুকু দুইটার মাঝে যে ঘাটতি থাকে সেই ঘাটতি পেঁয়াজটুকু বিদেশ থেকে আমদানি করা সম্ভব। তাহলে এভাবে পূর্বাভাস প্রদান করে যে কতটুকু আমাদের চাহিদা হতে পারে বা ভবিষ্যতে কি হতে পারে, অথবা বন্যা খরা হলে কি হতে পারে, এরকম পূর্বাভাস প্রদান পরিসংখ্যানের মাধ্যমে প্রদান করা সম্ভব। তারপর বিজ্ঞানের গবেষণায়, বিজ্ঞান ভিত্তিক যে গবেষণা, এটা সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে মেন্ডেলের সূত্র। মেন্ডেলের যে 2টা সূত্র, সে সূত্র 2টা সম্পর্কে বা মেন্ডেলের সফলতার সবচেয়ে একটা বড় ধাপ ছিল পরিসংখ্যানটাকে ব্যবহার করা। মানে তার আগে এরকম পরিসংখ্যান বা গণিত কেউ ব্যবহার করেনি, যার ফলে কোনো সূত্র প্রদান করতে পারেনি। এবং মেন্ডেলই প্রথম পরিসংখ্যান ব্যবহার করে বংশগতির 2টা সূত্র প্রদান করতে সক্ষম হয়েছিলেন। এবার প্রাতিষ্ঠানিক নীতি নির্ধারণ। প্রাতিষ্ঠানিক নীতি নির্ধারণ, একটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় পরিসংখ্যানের সাহায্যে পর্যালোচনা করে তাদের নীতি কী হবে, কোন নীতিতে কাজ করলে প্রতিষ্ঠানটা ভালো চলবে, এই সমস্ত বিষয়ে পরিসংখ্যানের সাহায্য নেওয়া যায়। এরপর হচ্ছে সামাজিক গবেষণা। সামাজিক গবেষণা, সামাজিক গবেষণা হচ্ছে যে সমাজের বিভিন্ন সমস্যা, যেমন মাদক সমস্যা, তারপরে ধূমপানের সমস্যা, তারপরে আছে যে সমাজে আত্মহত্যার হার কীরকম, রোগ ব্যাধির সংক্রমণ কীরকম, কোন রোগের কীরকম সংক্রমণ, বর্তমানে যে কোভিড-19 আক্রান্ত করোনা ভাইরাসের যে আক্রমণ সেটা কীরকম, এই সবগুলো একটা পরিসংখ্যানের মাধ্যমে এই সামাজিক যে সমস্যাগুলো, রোগ ব্যাধির সমস্যা হোক বা মাদক সমস্যা হোক, এগুলো বিশ্লেষণ করে ভবিষ্যৎ এ থেকে উত্তরণের একটা পথ বের করা সম্ভব।
এ সমস্ত কাজে পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। এরপর আছে তদারকি ও নিয়ন্ত্রণ। তদারকি ও নিয়ন্ত্রণ, কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে হলে বা সে সম্পর্কে সুপারভাইজ করতে হলে, তদারকি করতে হলে সেই সম্পর্কে যে বিষয়টা নিয়ে আমি তদারকি করব বা যে বিষয়টা আমি নিয়ন্ত্রণ করব সে বিষয়ে যথেষ্ট তথ্য উপাত্ত থাকা প্রয়োজন। এই জন্য যে পরিসংখ্যানের সাহায্যে সে সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহিত করে বিশ্লেষণ করে তদারকি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা সম্ভব। তাহলে দেখো পরিসংখ্যানের প্রয়োজনীয়তা কী কী পেলাম। মানব কল্যাণে পরিসংখ্যান ব্যবহার করা যায়, অর্থনৈতিক গবেষণায় পরিসংখ্যান ব্যবহার করা হয়, পূর্বাভাস প্রদানে বিভিন্ন ধরনের পূর্বাভাস প্রদান করা যায়, বিজ্ঞানের বিভিন্ন ধরনের গবেষণায় ব্যবহার করা হয়, প্রাতিষ্ঠানিক নীতি নির্ধারণে ব্যবহার করা হয়, তারপর সামাজিক গবেষণার প্রয়োজন হয়, তদারকি ও নিয়ন্ত্রণ করতে পরিসংখ্যানের প্রয়োজন হয়। তো এই হলো মোটামুটি পরিসংখ্যান কি এবং পরিসংখ্যানের প্রয়োজনীয়তা। আমরা এরপর যাব একটু মূল আমাদের যে সিলেবাসের বিষয় সেখানে একটু প্রবেশ করি। তো সেখানে আমরা প্রথমে আলোচনা করব চলক নিয়ে। চলক মানে হচ্ছে ভেরিয়েবল। চলক মানে হচ্ছে চলে। চলে বলতে আসলে এখানে চলে না, যেটা পরিবর্তিত হয়, যে মানটা পরিবর্তিত হতে পারে সেটাই হচ্ছে চলক। তো যেমন কীরকম হতে পারে, যেমন একটা গাছের উচ্চতা, আম গাছের উচ্চতা সবসময় একই রকম হবে না, কোনোটা 10 ফুট হতে পারে, কোনোটা 20 ফুট হতে পারে, কোনোটা 25 ফুট হতে পারে। তাহলে এই যে উচ্চতাটা কি ভেরিয়েবল, মানে ভেরিয়েশন আছে, উচ্চতা একটা নির্দিষ্ট না। তো এগুলোই হচ্ছে চলক। তাহলে আমরা যদি সংজ্ঞাকারে বলি যে জীবজগতের যে পরিমাণগত বৈশিষ্ট্য, পরিমাণগত ওই যে বললাম যে উচ্চতা 20 ফুট 30 ফুট এটা মাপা যায়, এটা হচ্ছে পরিমাণগত বৈশিষ্ট্য। 2 বা ততোধিক এককের মধ্যে মাত্রাগতভাবে পরিবর্তিত হয় তাকে চলক বলে। তাহলে চলকের প্রকারভেদ যদি আমরা দেখি, প্রকারভেদ একাধিকভাবে এটাকে বিভক্ত করা যায়। প্রথমত হইল প্রকৃতির ভিত্তিতে, চলকের প্রকৃতি কিরকম সে প্রকৃতির ভিত্তিতে। প্রকৃতির ভিত্তিতে 2 ধরনের কি হবে, একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। 2 নম্বরে বিচ্ছিন্ন চলক। তো অবিচ্ছিন্ন চলক হচ্ছে কন্টিনিউয়াস, এটাকে বলা হয় কন্টিনিউয়াস, অর্থাৎ চলতেছে, ক্রমান্বয়ে চলতেছে। যেমন গাছের উচ্চতা যেটা বললাম, যে গাছের উচ্চতা 10 ফুট হইতে পারে, 10.1 ফুট হইতে পারে, 10.2 ফুট হইতে পারে, 10.5 ফুট হতে পারে। অথবা মানুষের বয়স 5 বছর, 5 বছর 1 দিন, 5 বছর 2 দিন, 5 বছর 3 দিন, মানে অসংখ্য, এদের মধ্যে কোনো গ্যাপ নেই। অর্থাৎ উচ্চতার মধ্যেও কোনো গ্যাপ নেই, বয়সের মধ্যেও কোনো গ্যাপ নেই। কিন্তু যদি আমরা ধরি যে একটা মুরগিতে কয়টা ডিম পারলো, 30টা ডিম, কিন্তু মুরগি তো 30.5টা ডিম পারবে না বা 35টা ডিম পারবে না। তাহলে হচ্ছে যে যার মধ্যে কোনো গ্যাপ নাই, অবিচ্ছিন্নভাবে চলতেছে যে চলক, সেটা হচ্ছে তাহলে অবিচ্ছিন্ন চলক। এবং মুরগির ডিমের সংখ্যা যেটা বললাম, এই সংখ্যাটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। এরপরে পদ্ধতিগত সম্পর্কের ভিত্তিতে, পদ্ধতিগত সম্পর্ক। তো পদ্ধতিগত সম্পর্কের ভিত্তিতে হচ্ছে 1 নম্বরে স্বাধীন চলক। নাম দেখে আমরা মোটামুটি বুঝতে পারতেছি স্বাধীন চলক। 2 নম্বরে পরাধীন চলক। 3 নম্বরে নিয়ন্ত্রিত চলক। একটা উদাহরণের সাহায্যে আমরা দেখি, একটা জমিতে
সার এবং কীটনাশক নিয়ন্ত্রণে রেখে, মানে আমার একটা নিয়ন্ত্রিত পর্যায়ে ব্যবহার করে যদি বিভিন্ন মাত্রায় সেচ প্রয়োগ করা হয়, তাহলে হলো কি বলা হয় যে পাশাপাশি একটা জমিতে আমি 5টা অংশ ভাগ করলাম, 5টা অংশের ভিতরে একই পরিমাণে সার দিলাম, কিন্তু 5টা অংশে সেচ দিলাম বিভিন্ন রকম। তাহলে সেচ বিভিন্ন রকম দিলে কি হবে, 5টা খণ্ডে বিভিন্ন রকম ফলন পাওয়া যাবে। তাহলে এখানে স্বাধীন চলককে যে সেচ আমি কি করছি, ইচ্ছা মতো দিছি, কোনোটায় বেশি দিছি, কোনোটায় কম দিছি, তাহলে এটা হচ্ছে স্বাধীন চলক। আর পরাধীন হচ্ছে যে সেচ কম বেশি দেওয়ার কারণে উৎপাদন কম বেশি হয়েছে, তাহলে উৎপাদন নিয়ন্ত্রণ করতেছে সেচের উপরে, তাইলে উৎপাদন হচ্ছে পরাধীন চলক। এবং সার কীটনাশক এগুলো আমি নিয়ন্ত্রণে রেখেছিলাম, একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া হয়েছিল, এটা হচ্ছে নিয়ন্ত্রিত চলক, অর্থাৎ যে নিজে নিজে চলতে পারে। যদি সংজ্ঞা অনুযায়ী আমরা বলি তাহলে হচ্ছে যে কোনো পরীক্ষণে গবেষক যে চলকের মান ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারে তাকে স্বাধীন চলক বলা হয়, এবং গাণিতিক বিশ্লেষণে একে এক্স দ্বারা চিহ্নিত করা হয়। আর পরাধীন চলক হচ্ছে স্বাধীন চলকের উপর নির্ভরশীল, একে ওয়াই দ্বারা চিহ্নিত করা হয়। আর নিয়ন্ত্রিত চলক যেটাকে নিয়ন্ত্রণে রাখা হয়। তো এ হচ্ছে আমাদের চলকের প্রকারভেদ। এখন তোমাদের পরীক্ষার গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন চলকের পার্থক্য পরীক্ষায় আসে। আমরা এই পার্থক্যটা এখন একটু দেখি। বিচ্ছিন্ন চলক আর হচ্ছে অবিচ্ছিন্ন চলক। আচ্ছা, তো বিচ্ছিন্ন চলকগুলো আমরা বলছিলাম যে এদের মাঝে কোনো গ্যাপ থাকে, তাহলে এটা হবে যে বিচ্ছিন্ন চলক একটি পরিসীমার মধ্যে, মানে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে তাত্ত্বিকভাবে অর্থাৎ থিওরিটিক্যালি বা বাস্তবিক যে কোনো মান প্রদর্শন করতে পারে। যেটা বলছিলাম যে কোনো ধরনের মান 10.1, 10.2, 10.15, 10.25 এরকম যে কোনো মান প্রদর্শন করতে পারে বিচ্ছিন্ন চলক, কিন্তু অবিচ্ছিন্ন চলক সে মান প্রদর্শন করতে পারে না। 2 নম্বরে যদি আমরা দেখি, বিচ্ছিন্ন চলকের মানগুলো বিচ্ছিন্ন চলকের মানগুলোর মধ্যে তাদের নিজস্ব স্কেল অনুযায়ী কি থাকে, গ্যাপ থাকে বা বিরতি থাকে, তাহলে ব্যবধান থাকে। যেটা বলছিলাম যে ডিমের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 1 থেকে 2 এর মাঝে গ্যাপ আছে, 2 থেকে 3 এর মাঝে গ্যাপ আছে, তাহলে এগুলো হচ্ছে এটাও প্রদর্শন করতে পারে না। তাহলে বিচ্ছিন্ন চলক হচ্ছে একটি পরিসীমার মধ্যে তাত্ত্বিক বা বাস্তবিক যে কোনো মান প্রদর্শন করতে পারে না। অবিচ্ছিন্ন চলক সে পারে। বিচ্ছিন্ন চলকের মানগুলোর মধ্যে তাদের নিজস্ব স্কেল অনুযায়ী স্কেলের যেরকম সংখ্যা বলছিলাম 1, 2, 3, 4 এরকম সংখ্যা স্কেল অনুযায়ী ব্যবধান থাকে, কিন্তু
অবিচ্ছিন্ন চলকের মধ্যে এই ব্যবধানটা এখানেও ব্যবধান থাকে কিন্তু খুবই কম। যেমন যদি এরকম হয় যে 10.1 তারপর 10.2 এরকম হইতে পারে, তাহলে এর মাঝে আরও থাকতে পারে যেমন 10.15 এরকম, তাহলে ব্যবধানটা খুবই কম। আর এক্ষেত্রে হবে কি 10, 11, 12, তাহলে ব্যবধানটা বেশি থাকে। এরপর 3 নম্বরে বিচ্ছিন্ন চলক সাধারণত পূর্ণ সংখ্যার হয়। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার, যেটা তোমাদের আগেও বলেছি, যেমন 1, 5, 2000 এরকম হতে পারে, কিন্তু এগুলা পূর্ণ সংখ্যা অপূর্ণ সংখ্যা দুইটাই হতে পারে। যেমন 10, 10.5, 10.9 এরকম বিভিন্ন মাত্রা হতে পারে, 12 এরকম পূর্ণ সংখ্যা হতে পারে, আবার ভগ্নাংশ হতে পারে। এরপরে 4 নম্বরে যদি আমরা দেখি, 4 নম্বরে হচ্ছে এদেরকে গ্রুপিং করা যায়। বিভিন্ন চলকের মানগুলো একটা নির্দিষ্ট পরিমাণ বিচ্ছিন্ন চলকের মানগুলো নির্দিষ্ট পরিসীমার মধ্যে এক বা একাধিক গ্রুপিং করা যায়। এক বা একাধিক গ্রুপিং করা যায়। যেমন এরকম 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25 এরকম একাধিক গ্রুপিং করা যায়। কিন্তু অবিচ্ছিন্ন চলকের মধ্যে তাদের মধ্যবর্তী যে ব্যবধান খুবই কম থাকে, এরকম কি করা যায় না, গ্রুপিং করা সহজ না আর কি, এরকম সহজে গ্রুপিং করা সম্ভব না। যেমন এখান থেকে আমরা করি, যেমন 10 থেকে 15 যদি হয়, তাহলে 15.1ও থাকতে পারে একটা, তাহলে আবার 15.1 থেকে আরেকটা গ্রুপ করব, তাহলে ব্যবধান তো ওরকম হবে না। কারণ গ্রুপ করতে হলে এই দুইটা গ্রুপের মধ্যে ব্যবধান থাকতে হবে। কিন্তু অবিচ্ছিন্ন চলকের মধ্যে ব্যবধান এতই কম থাকে যে গ্রুপ করলে এদের মধ্যে যে ব্যবধান আছে কিনা বোঝা যায় না। অর্থাৎ তাহলে হচ্ছে কি যে সমস্ত জিনিসটাই একটা গ্রুপের অধীন হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই আমরা পরিসংখ্যান নিয়ে আলোচনা করলাম, চলক নিয়ে আলোচনা করলাম, চলকের পার্থক্য নিয়ে আলোচনা করলাম। তো তোমরা এগুলো একটু ভালো করে দেখবে, অনুশীলন করবে, পড়বে, এবং আশা করি পরবর্তী ক্লাসে আমরা এর পপুলেশন নিয়ে বা স্যাম্পলিং, পপুলেশন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ।